আজ 9 ফেব্রুয়ারি 2026। নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি, অথচ ঢাকার রাজপথের দিকে তাকালে যেন মনে হয় 24 জুলাইয়ের সেই বিভীষিকা ফিরে এসেছে। যাদের বুকের রক্ত দিয়ে, যাদের লাশের উপর দাঁড়িয়ে আজ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, যাদের ত্যাগের বিনিময়ে আমরা 5 আগস্টের নতুন স্বাধীনতা পেয়েছি, নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই তাদেরকেই রাস্তায় পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে। শহীদ শরীফ ওসমান হাদী, জুলাই বিপ্লবের এক অন্যতম নায়ক। আজ তার নাম নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, তার লাশ নিয়ে কটূক্তি করা হচ্ছে, তাও আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের মুখে। দর্শক, একটু ভাবুন, একজন সাধারণ কনস্টেবল বা মাঠ পর্যায়ের পুলিশ সদস্যের এত বড় ধৃষ্টতা কোথা থেকে আসে? নির্বাচনের মাত্র 3 দিন আগে যখন পরিস্থিতি শান্ত রাখার কথা, তখন কেন পুলিশ এতটা বেপরোয়া? এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র? আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজব যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমরা সেই মাস্টার মাইন্ড বা হুকুমদাতার মুখোশ উন্মোচন করার চেষ্টা করব, যারা উপদেষ্টা পরিষদে বসে কলকাঠি নাড়ছেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা মনে করেন হাদির লাশ নিয়ে কটূক্তি করা সে পুলিশ সদস্য এবং মূল মাস্টার মাইন্ডকে খুব দ্রুতই গ্রেফতার করে দেশের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। কারণ আপনার একটি প্রতিবাদী কমেন্টই হতে পারে এই অন্যায়ের বিরুদ্ধে বড় হাতিয়ার। এবার আসুন ঘটনার গভীরে যাওয়া যাক। গত শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের ভাইয়েরা যখন শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছিলেন, তখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম পুলিশের এক নব্য রূপ। 24 বিপ্লবের আগে শেখ হাসিনার পুলিশ যেভাবে হেলমেট পরে, মাস্ক পরে, পরিচয় গোপন করে ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ত, গত শুক্রবারের দৃশ্য তার চেয়েও কোনো অংশে কম ছিল না। পুলিশের অনেক সদস্যের মুখ মাস্ক দিয়ে ঢাকা, গায়ে কোনো নেম প্লেট নেই, যেন তারা কোনো আইনি দায়িত্ব পালন করতে আসেনি, এসেছে গোপন অপারেশনের মিশন চালাতে। মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের টেনে হিঁচড়ে বের করা হয়েছে, সাংবাদিকদের ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেন? কারণ তারা চায়নি এই সত্য ফুটেজগুলো আপনাদের সামনে আসুক। কিন্তু সত্য কি চাপা দেওয়া যায়? এখানেই প্রশ্ন জাগে, পুলিশ বাহিনী কি নিজে নিজেই এতটা উৎসাহী হয়ে উঠেছে? ইতিহাস বলে পুলিশ বাহিনী কখনোই উপরের নির্দেশ ছাড়া গুলি বা লাঠিচার্জ করে না। পুলিশের চেইন অফ কমান্ড বা নির্দেশনার বাইরে গিয়ে কোনো কনস্টেবল বা এসপি কি রাজপথে এমন তাণ্ডব চালাতে পারে? এটা একেবারেই অসম্ভব। তাহলে এর নির্দেশের সুতা কার হাতে বাঁধা? প্রিয় দর্শক, খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন। দেশে এখন কোনো দলীয় সরকার নেই, আছে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের কাজ ছিল রাষ্ট্র সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। কিন্তু নির্বাচনের মাত্র 3 দিন আগে যখন পরিস্থিতি থাকার কথা উৎসব মুখর, তখন পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে বিপ্লবীদের বিরুদ্ধে। স্বরাষ্ট্র উপদেষ্টা, যার অধীনে পুলিশ বাহিনী পরিচালিত হয়, তিনি কি জানতেন না রাজপথে কি হচ্ছে? ডিএমপি কমিশনার কি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অ্যাকশনে গিয়েছেন? কখনোই না। বিশ্লেষকরা বলছেন এই হামলা কোনো সাধারণ আইনশৃঙ্খলা রক্ষার অংশ নয়, এটা একটি সরকারি এজেন্ডা। এই সেই ব্যক্তি যিনি বারবার হাত তোলা মোটামুটি একটা সাইন্সে আইডেন্টিফিকেশন কমলা থেকে বের করে শেয়ার করে প্রকাশ করে রাখছে। আপনি এখানে ক্যাশ করে দিচ্ছেন। আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে শান্তিপূর্ণভাবে। এমনকি আমরা কালকে রাত্রেও দেখছি জাবের ভাই শান্তিপূর্ণভাবে যমুনার সামনে বসে ছিল, তখন আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যে 1 ঘন্টার ভিতরে বাইরে হয়ে যান, তাড়াতাড়ি বাইরে হয়ে যান। তারপর শান্তিপূর্ণ অবস্থান করতেছিল। আজকে সকালে ভাই জাবের ভাই সুষ্ঠুভাবে বলতেছিল আমরা কিছু করবো না, উনি কথা বলতেছে, সাথে সাথে পাশে গ্রেনেড মারছে এবং জাবের ভাইয়ের গায়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। আর আম্মার ভাই হাত এখন এক্সরে রুমে আছে। আম্মার ভাই আমরা এটুকু জানতে পারছি যে এভাবে হামলা করা হয়েছে। ভাই আমি মেট্রোর উপরে ছিলাম, নিচে একজন মহিলা ভাই, একজন মুরব্বী, তার গায়ে হাত তোলা হয়েছে। তাহলে আমরা দেখতে পারতেছি না আগে যে শেখ হাসিনার কুত্তারা ছিল তারা এখন ওই কুত্তারা আছে, এই কুত্তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়নি। আর হ্যাঁ ভাই, এই দায়টা এখন ডক্টর ইউনূসকে দিব। জনগণ যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে তাকেই দেখবে। আমি তো একা 18 কোটি মানুষের মত দিতে পারবো না। তবে নির্বাচন কমিশনকে আরও পরিপূর্ণ করা দরকার ছিল। রাষ্ট্রযন্ত্র সাইকেলের চেনের মতো যেভাবে পেঁচাইয়া গেছে, নির্বাচন দুর্বল নির্বাচন কমিশন দিয়ে নর্মাল সিজার নির্বাচন হচ্ছে। এর আগে নির্বাচনগুলি হয়েছে সিজারে, এটা হচ্ছে এক ধরনের নর্মাল সিজারে। যে কোনো জনগণের যদি কোনো প্রার্থী পছন্দ না হয় তাহলে সে তো তার তো একটা অপশন থাকবে, সেটা নির্বাচন কমিশন রাখেন নাই। প্রত্যেকটা প্রার্থীর তো একই সমমর্যাদার থাকবে, সেইভাবেও অনেকটা ব্যর্থ, যেটা গণমাধ্যম কর্মীরা বিভিন্নভাবে দেখাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশে এমপি মন্ত্রীদের জন্য কোনো কোচিং সেন্টার নাই, এই জন্য জনবান্ধব নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকেও সেই ধরনের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। কীভাবে জনবান্ধব নির্বাচন পরিচালনা করবে?
তাই কাজেই নির্বাচন বাংলাদেশের জনগণের একটা দীর্ঘদিনের হৃদয়ের চাহিদা, কিন্তু এইভাবে নর্মাল সিজনে নির্বাচন দিলে তো 50% জনগণ তো ভোট কেন্দ্রেই আসবে না। আপনি যে হাদি, যে আমি হাদির এখন আজকাল একটা এইটা মারা গেছে, হাদি এখন মারা গেছে, এই লোকটাকে নিয়ে বলাও না, কিন্তু এই হাদিও কিন্তু এই নির্বাচনের কিন্তু বিপক্ষে প্রচুর কথা বলছে যে নির্বাচন না, শহীদের বিচার না হয় নির্বাচন না। আমি দেখছি এই 8 আসনের সর্বপ্রথম কোনো রাজনৈতিক দলের আগে হাদি নির্বাচনে প্রচারণা গেছে। এখন সত্য সত্যিটা, হাদি কিন্তু নির্বাচনে 8 আসনে আপনি জানেন যে কোনো রাজনৈতিক দল নাই, কোনো তফসিল নাই, কিছু ছাড়া সব রাজনৈতিক দল নেতাদের আগে কিন্তু যে হাদি নির্বাচনের বিরোধিতা করছিল, যে নির্বাচন না, বিচার ছাড়া নির্বাচন হবে না, সংস্কার ছাড়া নির্বাচন হবে না, সেই হাদি কিন্তু সর্বপ্রথম কিন্তু নির্বাচনের প্রচারণা করছিল। আজকে লোকটা মারা গেছে, কিন্তু এই পিতা সত্য কিন্তু জাতিকে জানতে হবে যে এইসব আপনারা এইসব ধোকার থেকে সবাই বের হয়ে আসবেন, ধোকাবাজদের থেকে বের আসবেন। মুখে এক কথা, অন্তরে আরেক কথা। আপনারা দেখেন যে নির্বাচনে যারা বিরোধিতা করছে সব জায়গায় দেখেন তাদের মাঠ গুছানো। এই যে 300 আসনে প্রার্থী দিচ্ছে, যারা বলছে নির্বাচন নাই, ইউনিট 5 বছর থাকবো, তাদের দেখেন আপনি সব জায়গায় কিন্তু তাদের প্রার্থীরা স্ট্রং, তাদের দেখেন ওই যে মহিলাদের দল, সব জায়গায় সবকিছু সেট আপ রেডি, কিন্তু মুখে মুখে বলছে নির্বাচন চাই না। সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিলাম, আমরা আমাদের দাবি ফেস করছি, আমরা তাদের কাছে আমাদের প্রকাশ করছি, আমাদের দাবি মাইনা নেক শেষ, উনি জাতিসংঘের কাছে বিষয়টা দিয়ে দেখ, আমাদের দাবি এতটুকুই, আমাদের হাদি ভাইয়ের বিচার চাওয়া উচিত। কিন্তু ভাই কষ্টের বিষয় আরেকটা কি জানেন ভাই, আজকে সকালে একতরফা আক্রমণ করা হয়েছে, কিন্তু আমাদের কিছু মিডিয়া ভাই মিডিয়ার মধ্যে এমন কিছু, আপনাদের জন্য লজ্জাজনক এই জিনিসটা, আপনাদের মিডিয়ার মধ্যে কিছু দালাল ঢুকে আছে। একটা আমি আপনার একটা আমার ফ্রেন্ডের ইয়াতে দিচ্ছিলাম আর কি, যে এটা আমি এই করবো আর কি, পোস্ট করবো। এখানে কোনো ওই রকম ভাবে কোনো দলীয় ভাবে কিছু নেই। আপনি আমার গ্যালারিতে যেতে পারেন, সমস্যা নেই। আমি এই যে আপনার এখান থেকে গাড়িতে নামে দিচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে আপনার ইয়াতে। এই সেই ব্যক্তি যিনি বারবার গণমাধ্যমের গায়ে হাত তোলার কত বড় সাহস আপনাদের, গণমাধ্যমের গায়ে হাত তুলে গেল। এই পেটিও বাহিনীর সাথে ছিল, তখন তারা বলছে যে আমি কি দেখছি, উনি এটা দেখবে, এটা দেখার বিষয়। গণমাধ্যম কর্মীরা যদি সমাজের চতুর্থ স্তম্ভ হয়, সংবাদ সংগ্রহ করা যদি গণমাধ্যমের সাংবিধানিক অধিকার হয়, তাইলে কেন এই পেটুয়া বাহিনী সাংবাদিকদের উপর আতর্কিত হামলা করে? সাংবাদিকরা তো কারো মারতে যায় না, আপনারা যা করেন, পেটুয়া বাহিনী যা করে সেই দৃশ্য ধারণ করি আমরা, কিন্তু আমাদের উপর হামলা কেন জানতে চাই। আমাদের অন্তর্বর্তী সরকার বর্তমানে এখনো ক্ষমতা আছে, তার কাছে জানতে চাই আমাদের সাংবাদিকদের উপর হামলা করা হয় কেন। ইনকেলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশ যখন চড়াও হয়, তখন একটি ভিডিও ক্লিপে শোনা যায় এক পুলিশ সদস্য পৈশাচী হুঙ্কার। তিনি বলছেন, আয় হাদির লাশ নিয়ে যা।